বিশেষ করে এই আওয়ামী দুঃশাসনের সময় আমরা দেখেছি যে শুধুমাত্র রাজনৈতিক কর্মীরা কিংবা রাজনৈতিক নেতারা ভুক্তভোগী হয়েছে, অপমানিত, লাঞ্ছিত হয়েছে সেটা না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গত ১.৫ দশকে একটা ধারাবাহিক লড়াই, সংগ্রাম এবং স্যাক্রিফাইস করেছে। তো আমাদের এই সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই পরিবর্তনটা এসেছে। যে কারণে আমার মনে হয়েছে যে এখানকার আমার দলের বাইরেও কিছু মানুষের সাথে কথা বলা এবং পরিস্থিতি বোঝা দরকার। গত ১ বছরের বা ১১ মাসের পরিস্থিতিকে মানুষ কিভাবে মূল্যায়ন করছে, যেই কারণেই মূলত আজকে এবং গতকালকে রাত থেকে ছিলাম যে পলিটিক্যাল প্রোগ্রামের বাইরে অনেকের সাথে দেখা হয়েছে এবং আপনাদের সাথে আনুষ্ঠানিকভাবে এখানে দেখা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, হয়তো আপনারা অনেক কিছু বলতে পারেন না। একটা গণমাধ্যমের সাথে আছেন, একটা হাউজের সাথে আছেন, সেই হাউজের অনেক ধরনের পলিসি থাকে, যে কারণে অনেক কথা চাইলেও আপনারা বলতে পারেন না। হয়তো বিশেষ করে রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে আপনাদের কিংবা মানুষের যেটা বলছেন যে এই জানার আগ্রহটা বা প্রকৃত বিষয়গুলো আপনারা তুলে ধরেন কিংবা তাদের মুখ থেকে বের করে আনেন। তো আমি আজকে প্রথমবারের মতো এই চট্টগ্রাম প্রেস ক্লাবে পা রেখেছি। এটা আমার জন্য অবশ্যই একটা সম্মানজনক বিষয় এবং ভালো লাগার বিষয় যে আনুষ্ঠানিকভাবে প্রথম এখানে আসতে পেরেছি। আমরা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটেছে। আমরা যদি আবার একটা এইখানে পরিবেশ না তৈরি করতে পারতেন তাহলে তো এখানে আসতে পারতাম না। সুতরাং সেজন্য আজকের এই প্রোগ্রাম সাংবাদিক নেতৃবৃন্দ যারা আয়োজন করেছেন তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে আমি দুঃখিত যে আমার এইদিকে খুব বেশি যাতায়াত না থাকে, আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি না। আমি বলেছিলাম যে কয়েকজন অন্তত সিনিয়র সাংবাদিক যারা আছে তাদের নামটা লিখে দিলে আমার জন্য সুবিধা হতো। এখানে এনটিভির কেসারেন শেকড় থেকে শিখরে বীরু প্রধান, শামসুল হক হাজারি ভাই, গোলাম মাওলা মুরাদ ভাই সদস্য চট্টগ্রাম প্রেস ক্লাব, এবং একই সাথে ঢাকায় দেখা হয়েছিল। তারা একটা আইনগত একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা একটা পরিস্থিতির উত্তরণ ঘটিয়েছেন, যেভাবে আরেক দেশের মৃত প্রধানমন্ত্রী আমাদের দেশের ধরেন জাতীয় নেতৃবৃন্দের পর্যায় থেকে আমাদের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে শেরে বাংলা ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরকম যারা আছে সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দ তাদের স্মরণ সভা, তাদের জন্মদিনে 2-4টি কথা, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু একেবারেই একটা প্রতিবেশী দেশের, তো এটা আমরা দেখেছি। আমার বাড়ি বরিশাল, ওই এলাকার একজন এমপি এবং জাতীয় পার্টির খুব সিনিয়র নেতা ছিলেন এবং একসময় মহাসচিব ছিলেন, রুহুল আমিন হাওলাদার। তার ওয়াইফ এমপি ছিলেন, তিনি ইন্ডিয়ান হাই কমিশনারের নামে আমাদের ওই বরিশাল একটা সড়ক করেছেন আপনার। তো এটা খুব আশ্চর্যজনক যে পাশের দেশের আপনার একজন রাষ্ট্রদূত, তার ওই ধরনের কোনো খুব স্যাক্রিফাইস, বাংলাদেশের প্রতি খুব ডেডিকেশন, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলে সেটা আপনার তিনি করতে পারেন। হর্ষবর্ধন সিংলা এখানকার অ্যাম্বাসেডর ছিলেন, তার নামে একটা সড়ক করেছেন। আমরা যতদূর দেখেছি যে আমাদের এই প্রতিবেশী দেশ, আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্র বলি, আমরা একটা সুসম্পর্কের মধ্যে দিয়ে বারবার আমরা সম্পর্ককে এগিয়ে নিতে চাই, কিন্তু তাদের রাষ্ট্রীয় নীতিটা আমরা বরাবর দেখেছি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। আপনারা পরিষ্কার দেখছেন গত 16 বছরে এই যে বিনা ভোটের নির্বাচনে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং 2008-এর নির্বাচনেও যে ব্লুপ্রিন্ট হয়েছে 111-এর মাধ্যমে, 2018-তে যে আগের রাতে নির্বাচন হয়েছে, 24-এর যে আমি দামি নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনকে আন্তর্জাতিক পর্যায়ে এন্ডোর্স করেছে আমাদের এই প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য তাদের ভূমিকা অনস্বীকার্য ছিল। সো এই জায়গা থেকে তো আমরা বলতে পারি না যে তাদের আচরণটা বন্ধুত্ব সুলভ ছিল। তবে আমাদের দিক থেকে বারবার পজিটিভ অ্যাপ্রোচ ছিল। এবং আমি আপনাদেরকে এটুকু আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমার সাথে একটা ইনফর্মাল মিটিংয়ে আমি তাদেরকে বলেছিলাম, মানে তোমরা একটা পরিষ্কার লাইন কি বলতে পারো, ক্যান ইউ গিভ অ্যান স্টেটমেন্ট? ওয়েস্টার্ন অ্যাম্বাসেডার্স যেভাবে বলতেছে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেভাবে বলতেছে যে আমরা বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দেখতে চাই। 24-এর ইলেকশনের আগে আমি একজন কূটনীতিককে বলেছিলাম, পরে বলছি যে আমরা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে মাথা ঘামাই না,
অথচ বাংলাদেশের এই যে গত 16 বছরের ফ্যাসিবাদ, এমনকি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে নির্মূল করার জন্য তাদের রাষ্ট্রীয় পলিসি আছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি এবং তাদের যে আদর্শিক সংগঠন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, তাদের পলিসি হচ্ছে সবসময় বাংলাদেশকে ইসলামপন্থীদেরকে নির্মূল করা, পরিষ্কারভাবে এটা। যদিও আমাদের দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা বসবাস করছি এবং বাংলাদেশে কার্যত সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ, এটা পৃথিবীর খুব কম দেশে পাবেন। আমেরিকারও অনেক দেশ আছে যেখানে এখনো নিগ্রোরা, ব্ল্যাক আফ্রিকানরা সেফ না। লাইক আমরা যদি সাউথ এশিয়ানরাও যদি ওই সমস্ত স্টেটের মধ্যে যাই, আমরাও অনেকখানি বিপদে পড়ার সম্ভাবনা আছে। এটা আমাকে বলছেন IMF এর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, যে ওই সমস্ত আমেরিকার মতো দেশেও এ ধরনের ইনসিকিউরিটি আছে। সেই তুলনায় বাংলাদেশের মানুষের যে ধর্মীয় সম্প্রীতি, এটা খুবই পৃথিবীর, আমি মনে করি এটা মানে খুব কম দেশে রয়েছে। তারপরেও দেখেন আমাদের দেশে এই 5ই অগস্টের পরে নানানভাবে ভাই যেটা একটা চমৎকার ওয়ার্ড ব্যবহার করেছে, যে ন্যারেটিভ নির্মাণ করা, মানে হচ্ছে বয়ান দুইজনে তিনজনে বলছে, প্রেস মিডিয়া বিভিন্ন বক্তব্য বিবৃতিতে মানুষ সেটা প্রমোট করছে কিংবা প্রচার করছে, বুঝে কিংবা না বুঝে। সো এই ন্যারেটিভ প্রচার করা হচ্ছে 5ই অগস্টের পরে আমাদের দেশে নাকি সংখ্যালঘুদের উপরে ব্যাপক মাত্রায় নির্যাতন নিপীড়ন হচ্ছে, জমি দখল হচ্ছে, বাড়ি দখল হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আপনাদের আশপাশে কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে ওইভাবে আপনারা দেখেছেন? কিছু ঘটনা আমরা যেটা পরিষ্কারভাবে বলছি, পলিটিক্যালি আপনার সংশ্লিষ্টতা থাকার কারণে, যেমন এই চট্টগ্রামেই তো আপনাদের আছে কিছু কিছু নেতৃবৃন্দ, তারা যদি কোনো একজন কমিশনারের কথা, কমিশনার ছিলেন, কমিশনার শৈবাল দাস বলেছেন, তো তিনি তো তার ধর্মীয় পরিচয়ের কারণে না, তিনি তো তার রাজনৈতিক পরিচয়ের কারণে, তিনি ফ্যাসিবাদের দোসর হয়ে রাজপথে ছাত্র জনতার উপরে নাসরিন যেটা বলেছেন, গুলি চালিয়েছেন, রামদা বগি নিয়ে দৌড়েছেন। তো তাহলে তাদেরকে কি জনগণ 5ই অগস্টের পরে আদর করবে? সেই তুলনায় আমি মনে করি এই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা অনেক সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, অনেক সহনশীল ছিল। যে আওয়ামী লীগের নেতারা বলেছিল, পাওয়ার পার্টির আওয়ামী লীগের সেক্রেটারি সিনিয়র নেতারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে 5 লক্ষ লোকের লাশ পড়বে। আওয়ামী লীগের 5,000 লোকের লাশ পড়েছে, 500 লোকেরও লাশ পড়ে নাই। তাহলে মানুষ তো সহনশীল, এবং আমার বিশেষ করে আন্দোলনকারী এই ছাত্র জনতা নাগরিকদেরকে ধন্যবাদ দিতে হয়। আমেরিকাতে বলছে যে 1 মিনিট বিদ্যুৎ না থাকলে শত শত নারী রেপের শিকার হয়। বাংলাদেশে 5ই অগস্টের পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অরক্ষিত দেশে 5, 6, 7, 8 বলা চলে প্রায় 4 দিন একটা রাষ্ট্র সরকারবিহীন ছিল। সেই রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা থেকে শুরু করে এই 4 দিনে চুরি, ছিনতাই, ডাকাতি দেখেছেন সারা দেশে ওইভাবে হয়েছে, কিন্তু হয় নাই, খুব বেশি হয় নাই। 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর অনেক জায়গায় দেখেছি ওই আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয়ে অনেক জায়গায় ডাকাতি হয়েছিল, সেটা খুব রেয়ার কেস। কিন্তু দেখেন 4টা দিন একটা রাষ্ট্র সরকারবিহীন, আইন শৃঙ্খলা বাহিনী, আজকে আমাদের আপনার এই যে পুলিশ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভলি রাজপথে টহল দিচ্ছে, ভূমিকা পালন করছে, কিন্তু তারপরে এখন আমরা দেখছি খুন বেড়ে যাচ্ছে, ছিনতাই বেড়ে যাচ্ছে, রাহাজানি বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটছে এবং মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত হচ্ছে। তো আমি আমাদেরকে আমি জাস্ট এই কথাটা মনে করে দিতে দিই, 5, 6, 7, 8 এই 4টা দিন আমরা কিভাবে এই পরিস্থিতি ধরে রেখেছিলাম। আমাদের মধ্যে কি আল্লাহ তার রহমতের ফেরেশতা পাঠিয়েছিল? আন্দোলনে যেভাবে আমরা বলে থাকি যে আমার মধ্যে কুদরতিভাবে আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিল মানুষের মধ্যে, না হলে আসলে এই আন্দোলনে সত্যিকার অর্থে আমি যদিও 2 দফায় রিমান্ডের পরে আপনার 1 আগস্ট আমি নিজে কোর্টে দাঁড়িয়ে বলেছিলাম যে আপনার সেটা সাংবাদিকদের প্ররোচনা, বলছে ভাই আন্দোলন একটু স্তব্ধ হয়ে যাচ্ছে, আপনি কিছু বলেন, আপনারা বললে আন্দোলন চাঙ্গা হবে। তখন আমি বলছিলাম যে 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনৈতিক কর্মী সবাই মিলে রাজপথ করবে। কোনো গণ আন্দোলন, সাংবাদিক, শিল্পী, শিক্ষক, সাহিত্যিক, এই সময় রাজনৈতিক দলের বাইরে এই পেশাজীবীদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের 52 ভাষা আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন,
কোনো আন্দোলন সফল হয়নি। সো এই যে সকলের একটা সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা যে এই যে একটা পরিবর্তনটা পেয়েছি, এবং এটা তো পরিষ্কার যে অগস্টের শেষ দিকে জুলাইয়ের ছাত্র আন্দোলন একটা রাষ্ট্র সংস্কার, একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের আলোচনার মধ্যে দিয়েই কিন্তু গণ আন্দোলনে পরিণত হয়েছে। পরিষ্কারভাবেই যখন আমাদের ছাত্র নেতৃবৃন্দ সামনে থেকে ঘোষণা দিয়েছে আমরা এই ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যেতে চাই, তখনই কিন্তু সব শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে নিজেকে আরো কানেক্টেড করেছে এবং একটা ফ্যাসিবাদের পতন হয়ে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমাদের নঈম ভাই সম্ভবত বলছিলেন যে, এবং আপনার নাম মোস্তফা নঈম ভাই, যে আপনার ভাই আপনারা যে 5ই আগস্টের পরে এই যে একটা রাজনৈতিক ঐক্য গড়ে উঠলো, আলটিমেটলি যেটা একটা জাতীয় ঐক্য, সামাজিক ঐক্যে পরিণত হয়েছিল। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই সমাজে কোনো ধরনের বিভাজন বিদ্বেষ থাকবে না। সো তাহলে কেন আমরা আবার বিভাজিত হলাম? আমাদের একটা আদর্শিক রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে ভিন্ন ধরনের, কিন্তু আমাদের সেই কর্মসূচি প্রচারের কিংবা আমাদের সেই আদর্শ প্রচারেরও কতগুলো মানদণ্ড থাকা দরকার। আমরাও যেভাবে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে চরিত্র হনন করা কিংবা নেতাদেরকে চরিত্র হনন করা কিংবা অশোভন অশালীন ভাষায় সমালোচনা করি, কথা বলি, এইটাও আসলে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজনকে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে সকলেরই এই জায়গায় আচার আচরণ, বিশেষ করে রাজনৈতিক কর্মীদেরকে খুবই দায়িত্বশীল থাকা দরকার। আমরা যেটা দেখেছি যে লাস্ট পিরিয়ডে বিশেষ করে আওয়ামী লীগের কোনো নেতার একটা যৌক্তিক সমালোচনা করলেও তার একেবারেই অন্ধ কর্মীরা আপনার অন্যের চরিত্র হনন করার জন্য, গালিগালাজ করার জন্য, সাইবার বুলিং করার জন্য ঝাঁপিয়ে পড়তো। একটা রাজনৈতিক কর্মীর যদি এই ন্যূনতম সহনশীলতা না থাকে তাহলে সে দেশকে কি দেবে, জাতিকে কি দেবে, সমাজকে কি দেবে? তো রাজনৈতিক দল আশা করি এই জিনিসটা উপলব্ধি করবে। বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন, আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। আমি যদিও কিছু কথা বলি বা কিছু কথা বলেছি, কিন্তু আমি খুব মানে কি বলবেন, এই কথাটা যে কিভাবে বলি এটা অনেক ইকুয়েশনটা আমি নিজেও অনেক ক্ষেত্রে মিলিয়ে বলি না। মনে হচ্ছে যে হয়তো আল্লাহ বলতে বলেছে, বা মনে করেন কোনোভাবে নিজের আধ্যাত্মিক জায়গা থেকে বলা। আপনারা দেখেন 5ই আগস্টের পরে আমার অনেক বক্তব্যে শ্রীলঙ্কার গণঅভ্যুত্থানের পরে বলেছিলাম যে বাংলাদেশে বঙ্গভবন গণভবন দখল করতে হবে, এছাড়া এই ফ্যাসিবাদকে হটানো যাবে না। যে আমরাও বাংলাদেশে হাসিনার গণভবনের সুইমিং পুলে শ্রীলঙ্কাতে দেখেছেন যেভাবে জনতা দখল করে সাঁতার কেটেছিল, আমরা সাঁতার কাটতে চাই ফ্যাসিবাদের পতন ঘটাতে। তাই হয়েছে। অনেকবার কিন্তু বলছিল মুজিব কোর্ট, এই যে মুজিব কোর্ট এখন যে একটা শক্তি দেখানোর জায়গা, যে মুজিব কোর্ট আওয়ামী লীগের লোক, এই মুজিব কোর্ট গুলিস্তানে বিক্রির লোকও থাকবে না, কেনারও লোক থাকবে না। এখন তাই হয়েছে। শেখ মুজিবুর রহমানকে আমরা একেবারে ইতিহাস থেকে মুছে দিতে পারবো না। তার এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয়, শেখ মুজিবুর রহমানের নাম থাকবে। তার শাসক হিসেবে তার বিতর্কিত ভূমিকা আছে। তার শাসনামলে মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, বাকশাল কায়েম হয়েছে, সেখানে সমালোচনা আছে। প্রত্যেক মানুষেরই উত্থান পতন, ভালো মন্দ অনেকগুলো দিক আছে। কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ মুজিবুর রহমানও এই বিক্ষুব্ধ জনতার রোষানলের কারণেই আর্মি অফিসারদের হাতে নিহত হয়েছিলেন। আমি জানি না সেই প্রেক্ষাপট সে সময় কি হয়েছিল, কিন্তু আমরা হাসিনার 16 বছর এই একদলীয় শাসন দেখে আমরা এইটুকু রিয়ালাইজ করতে পেরেছি যে ওই সময় আসলে কিভাবে তাহলে এই নির্মম নিষ্ঠুরতা চলেছিল। আজকে শেখ হাসিনার মতো এত একাধিকবারের প্রধানমন্ত্রী ছিলেন, শেষ পর্যন্ত তার জীবন রক্ষার্থে পালিয়ে যেতে হয়েছে। অথচ কত অহংকার উদ্ধত্ত, শেখ মুজিবের কন্যা পালায় না, কত কথা বলেছে, কিন্তু পালিয়ে গিয়েছে। এবং দেখেন 1 বছর হয়েছে আওয়ামী লীগের নামে একটা মিছিল করার জন্য প্রকাশ্যে একটা লোক পাওয়া গেল না, একটা সংগঠন, একটা মিছিল সারা দেশে গত 1 বছরে দেখা গেল না। আমরা যখন আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দূতাবাস, এদের সাথে যখন মিটিং করি, এরা অনেকে বলে যে তোমাদের অন্তত একটা রেকনসিলিয়েশন প্রক্রিয়ার দিকে যেতে হবে, মানে পুনর্মিলন। অন্তত যে যারা বড় ধরনের ক্রিমিনাল অপরাধের সাথে অভিযুক্ত ছিল, এই গুম খুন, লুটপাট, অত্যাচার, নির্যাতন, তাদের বিচারের পরে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন চালায় নাই, কিংবা যারা সহজ সরলভাবে রাজনৈতিক একটা দলকে সমর্থন করে ওই বিবেচনায় দল করত, তাদের প্রশ্নে একটা সেটেলমেন্ট হওয়া দরকার যে তারা আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে কি পারবে না,
কিংবা আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। আমরাও তাদেরকে বলেছি, দেখো গত 1 বছরে আওয়ামী লীগের নামে কোনো জেলায়, উপজেলায়, ঢাকা শহরে একটা মিছিল পর্যন্ত হয়নি। কারণ মানুষের এই গণপ্রতিরোধে আজকে যারা আওয়ামী লীগ করেছে তারাও তওবা করে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, এবং কার্যত শেখ হাসিনা এবং তার সিনিয়র লিডাররা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে কবর দিয়ে গেছে। এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, বা রাজনীতিতে থাকা উচিত না, এই কারণে যে এই রকমের চরম মানবতা বিরোধী অপরাধ, ঘৃণিত হত্যাযজ্ঞের পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে তাহলে তো আরেকজনও এটাতে এনকারেজ হবে। কারণ বাংলাদেশে আমরা দেখেছি গত 50 বছরে ক্ষমতা দখল এবং ক্ষমতা ধরে রাখার জন্য অনেকেই ক্ষমতায় গিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। যেই কারণে কিন্তু আজকে আমরা আলোচনা করছি এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, আজকে মিটিং আমি ঢাকায় থাকলে ওখানে থাকতাম, যে আমরা একটা মেজর পরিবর্তন চেয়েছি শাসনতান্ত্রিক ব্যবস্থায়। সেটি হচ্ছে আপনার পিআর কিংবা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এখানে আপনারা যেহেতু সিনিয়র সাংবাদিক সহ অনেকে আছেন, আপনাদের একটু জাস্ট ক্লিয়ার করা, যাতে অন্যরা আপনাদের সাথে জানতে চাইলে আপনারা একটু তাদেরকে ক্লিয়ার করতে পারেন। আমরা যে আলোচনাটা করছি, ম্যাক্সিমাম রাজনৈতিক দল বলছে নির্বাচনটা পিআর পদ্ধতিতে হবে। আর শাসনতান্ত্রিক কাঠামোতে যেহেতু পরিবর্তন বা সংস্কার একটা জোরালো আলাপ আলোচনা চলছে এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে, এটা তো গণ অভ্যুত্থানের পূর্বে আমাদের ঘোষণাই ছিল। সুতরাং ওই ঘোষণায় পরিবর্তনের দিকে আমাদেরকে যেতেই হবে। তো এখন আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। লোয়ার হাউসে হচ্ছে 400 আসন থাকবে, 300 হচ্ছে পুরুষ মানুষ, 100 জন হচ্ছে নারীদের জন্য ফিক্স থাকবে। ওই আসনগুলোতে যদি নির্বাচন হয় তাহলে নারীরাই নির্বাচন করবে। নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি, মানে এক এক সময় এক একটা জায়গা থেকে প্রার্থী হবে। মানে যদি ধরেন একটা আসন 2টা উপজেলা নিয়ে হয় তাহলে একবার এই উপজেলা থেকে প্রার্থী হলে পরেরবার ওই উপজেলা থেকে প্রার্থী হবে, বাট শুধু নারীরাই করবে, নারীদের এগিয়ে আসার জন্য একটা আলোচনা হচ্ছে। অথবা ফিক্স করার কথা বলছে যে 100 ফিক্স থাকবে, রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে তাদের নারী প্রতিনিধি লোয়ার হাউসে দেবে। আর আপার হাউসে 100 আসন থাকবে, যেখানে আপনার ওই নিম্ন কক্ষে যারা রাজনৈতিক দলের পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে, ওই দলীয় মার্কায় যেই ভোট ক্যারি করবে ওই প্রাপ্ত ভোটের হার অনুযায়ী উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তাহলে লোয়ার হাউস কিন্তু বর্তমান সিস্টেমেই থাকতেছে, মানে নির্বাচন করে এমপি হবে, তারাই মূলত উন্নয়নমূলক লোকাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে। আর আপার হাউস যেটা হচ্ছে, এটা মূলত পররাষ্ট্র নীতি কিংবা বিদেশি রাষ্ট্রের সাথে একটা চুক্তি কিংবা ধরেন সংবিধান পরিবর্তন কিংবা একেবারেই গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার নীতি নির্ধারণী ফোরামের মতো কাজ করবে। যদি এই পদ্ধতিটা হয় তাহলে কি হচ্ছে, ধরেন এক্সিস্টিং সিস্টেমে তো দেখি আমরা বড় দলগুলো এমপি হয়, অনেক ছোট দল ভোট পায়, কাছাকাছি অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে যায়, কিন্তু তারা যে এতগুলো জনগণের প্রতিনিধিত্ব করে তাদের কিন্তু সরকার বা রাষ্ট্র পরিচালনায় কোনো অবস্থান থাকে না। বাট যদি উচ্চকক্ষে এই প্রতিনিধিত্ব থাকে তাহলে দেখা যায় একটা দল 10% ভোট পেলে তার 10 জন প্রতিনিধি আপার হাউসে থাকবে। তাহলে আপার হাউস লোয়ার হাউস একটা ব্যালেন্স থাকে। এবং এখন এইখানে অনেকে বলার চেষ্টা করছে এই পদ্ধতিতে নির্বাচন হলে কোন এলাকায় কে এমপি হবে লোকজন তো জানবে না তার নেতা কে হচ্ছে, কিংবা একটা সমস্যা বললে কার কাছে যাবে। লোয়ার হাউস তো থাকতেছে আপনার বিদ্যমান পদ্ধতিতে, তাহলে কে এমপি হচ্ছে সেটা তো সে আগেই জেনে যাচ্ছে যে আমার এই কনস্টিটিউয়েন্সি থেকে অমুকে নির্বাচন করতেছে। সুতরাং এইখানে এই সমস্যাটা নাই। এটা প্রোপাগান্ডা বা অপপ্রচার অনেকে করছে বিভ্রান্তি ছড়াতে না বুঝে। দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে, অনেকে আপনি বলছেন এতে করে সরকার কয়েক মাস পর পর পরিবর্তন হবে, কিংবা ধরেন আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র 16 বছরে ফাঁসিবাদ কায়েম করেছে তারাও সরকার পরিবর্তনে কলকাঠি নাড়তে পারে। পাকিস্তানি ইমরান খানের ক্ষেত্রে যেটা হয়েছিল যে অনেকে এমপি কিনে পার্লামেন্ট থেকে তাকে ক্ষমতাচ্যুত করেছে, যেটাকে হর্স ট্রেডিং বলা হয় আর কি। তো এইখানে সেই সুযোগটা থাকতেছে না। কারণ হচ্ছে আপনার যদি আপনার সরকারের বিরুদ্ধে অনাস্থা বিল আনতে হয়, বা আমাদের বর্তমানে 70 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে রাজনৈতিক দল থেকে কোনো দল থেকে নির্বাচিত এমপিরা সেই দলের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে পারবে না। যদি ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তাহলে প্রথমেই তো আপনার একটা বার দেয়া আছে যে আপনি দলের বাইরে এই অর্থ বিল এবং আস্থা বিলের ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। সুতরাং তাহলে সংখ্যাগরিষ্ঠ দলের ওই ষড়যন্ত্র করে হটানোর কোনো আপনার সুযোগ নেই।
সেকেন্ডলি আরেকটা কথা বলি, যেগুলো অনেকে বলতেছে যে অনেকে এখানে ইন্ডিয়ান প্রমোটেড কিছু ছোট ছোট সংগঠন তারা সংসদে গিয়ে অস্থিরতা তৈরি করতে পারে, কিংবা পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের দীর্ঘদিনের যে ষড়যন্ত্র, এগুলো আপনারা জানেন যে এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্রশস্ত্র ট্রেনিং দিয়ে কোন রাষ্ট্র কি করতেছে এগুলো তো আপনারা জানেন, একটা রাষ্ট্র সহযোগিতা করতেছে। তো তাহলে তারা এই আপনার সংসদে গিয়ে একটা সবসময় একটা বিশৃঙ্খলা করতে পারে, সবসময় ওয়াকআউট করবে, নানা ধরনের ঘটনা ঘটাবে। সেই ক্ষেত্রে উচ্চ কক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটা ন্যূনতম ভোটের পার্সেন্টেজ কিংবা থ্রেশহোল্ডের কথা ভাবা হচ্ছে। অনেকে বলছে 3%, কেউ বলছে 2%। তো ধরেন যদি 2% হয় কিংবা 3% হয়, তার মানে সারা দেশে কাস্টিং ভোটের আপনাকে মিনিমাম 3% ভোট পেতে হবে। তাহলে ধরেন যদি ভোট কাস্ট হয় এই 12,37,00,000-এর মধ্যে আপনার 10 কোটি, তাহলে 3%-এ ভোট আসে 30 লাখ ভোট আসে। তাহলে 30 লাখ ছোট ছোট কোন অর্গানাইজেশন পেতে পারে? আপনারা একটু চিন্তা করেন। সব অর্গানাইজেশনও কিন্তু, এমনকি নিবন্ধিত রাজনৈতিক দল, বাংলাদেশে নিবন্ধিত দল আছে আপনার প্রায় 50টার উপরে। এই 50টার উপরে থাকলেও 5 থেকে, আমি মনে করি আপনার 3 থেকে 5টা কিংবা 5 থেকে 7টা, সর্বোচ্চ 5 থেকে 7টা দলের বাইরে কোনো দল এই 3% থ্রেশহোল্ড দিলেও আপার হাউসে যেতে পারবে না। সুতরাং এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে যে সংসদ অস্থিতিশীল করবে, সরকারের পতনে ভূমিকা রাখবে, বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করবে, পিয়ার পদ্ধতি নিয়ে এই বিভ্রান্তির আসলে সুযোগ নেই। এখন কথা হচ্ছে এখানে আমরা অনেকে একমত হচ্ছি, অনেকে দ্বিমত হচ্ছে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা জায়গা যাওয়ার চেষ্টা করছি। আশা করি একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। এবং বিশেষ করে আমি আমার বক্তব্যটা শেষ করব এইখানে যে এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা বারবার কিন্তু বলে আসছিলাম, এখন আগে আপনারা সিনিয়র সাংবাদিকরা জানেন, বিভিন্ন হাউসে গোয়েন্দা সংস্থা ফোন দিয়ে বলতো অমুকের খবর প্রচার করা যাবে না, এই খবর দেখানো যাবে না, এইটা বলতো, অমুকের টকশোতে যাবে না। ইন্টারেস্টিং বিষয় যে আসিফ নজরুল স্যার, আমি, নিউজের সম্পাদক নুরুল কবির ভাই, এরকম কিছু ব্যক্তি ছিল যাদেরকে আমাদের গোয়েন্দা সংস্থা হাউসগুলোতে লিস্ট ধরাই দিত, কিন্তু যে তাদেরকে টকশোতে দেখা যাবে না। লাস্ট 2 ইয়ার্স এই পতনের আগে আমি খুব বেশি প্রোগ্রামে যেতাম না, একমাত্র তৃতীয় মাত্রা জিল্লুর ভাই সে সাহস নিয়ে করেছিল চ্যানেলাইজে তৃতীয় মাত্রা করে। দেখবেন যে ওই প্রোগ্রামটাতে আসিফ নজরুল স্যারও যাইতো, নিউজে নুরুল কবির ভাইও যেত, আমিও মাঝে মাঝে যেতাম, মানে উনি একটু সাহস করে চালাইতে পারতেন। তো এই যে এইরকম একটা পরিস্থিতির মধ্যেও চ্যালেঞ্জ নিয়ে উনি চেষ্টা করেছিল কিছুটা ওনার মতো একটা ভূমিকা রাখার। আরো অনেক সাংবাদিক, ধরেন আমরা আমাদের এখানে এই জসিম ভাইরা, এই জলিয়াপুরা, এই যে যারা আছে সব ইয়ং ম্যান, তারাও 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত। দেখা যায় তারা একটা প্রোগ্রাম দিত, আওয়ামী লীগের লোকেরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিত, তাদেরকে জানাইতো ভাই এইখানে কিন্তু আপনারা আইসেন না, আসলে কিন্তু আপনাদের হামলা টামলা হতে পারে, কিংবা এখানে অনেক লোক, আপনারা আসলে বা এইখানে আসলে আপনারা অল্প লোক নিয়ে আসবেন না। এরকম কিছু সাংবাদিকরা পজিটিভ ভাবে তাদেরকে হেল্প করতো। এবং আমি বলি সবচেয়ে এই আমার এই আদালতের এই যে একটা কথা, যেটা কিছুটা হলেও মানুষকে উৎসাহিত করেছিল, 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিন, এটা সমকালে একটা ইয়ং ছেলে, তার নাম রবিউল, সে আমাকে বলছে ভাই কিছু বলেন, কারণ ওদের সাথে ওই সম্পর্ক। তো এইভাবে সাংবাদিকরা কিন্তু ওই পরিস্থিতির মধ্যেও তাদের জায়গা থেকে কিছু সাংবাদিক সাহস নিয়ে কিন্তু একটা ভূমিকা রেখেছে। তো এখন তো আর আপনাদের কোনো ভয় নেই, আপনারা আসলে যেটা রাষ্ট্রের 4th স্টেট হিসেবে কিংবা ওয়াচডগ হিসেবে স্বাধীন এবং মুক্ত আছেন। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সমাজের বিদ্যমান অন্যায়, অনিয়ম, অসঙ্গতি যেগুলো ঘটছে এইগুলো একটু তুলে ধরেন, কারণ আপনারা যদি এগুলো তুলে না ধরেন, কারণ এখন আমাদের দলের লোকেরা হ্যাঁ আন্দোলন করেছে তাই বলে তারা বিপ্লবের ঠিকাদার হয়ে গেছে, তারা যা ইচ্ছা তাই করবে। আপনারা একজন রিপোর্ট করবেন, আবার তার বিরুদ্ধে তারা মিছিল করবে যে সে ফ্যাসিবাদের দোষক, তার সুবিধার জন্য। এই ধরনের ট্যাগিং আগে দেখেছি, এই রকমের পরিস্থিতিতে এখন কেউ ট্যাগিং করবে এইটা আমরা সমর্থন করি না। তো আপনারা যদি এগুলো তুলে না ধরেন, তাহলে কিন্তু এই যে গত 11 মাসে খুব দুঃখজনক কিন্তু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেন, কোনো মানুষ সন্তুষ্ট নেই। 4 দিন সরকার ছাড়া রাষ্ট্র চলেছে, কিন্তু সরকার গঠিত হয়েছে, আমাদের প্রত্যাশা ছিল অন্য রকমের মাত্রায় সমাজকে নিয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম প্রকাশ্য দিবালোকে মানুষকে পাথর দিয়ে মারা হচ্ছে, পাথর দিয়ে অনেক জায়গায়। কিন্তু আপনাদের কাছে নামটা আমি বলতে চাই না,
তাহলে এইটুকু বললাম, সামরিক বাহিনীর একজন টপ অফিসিয়াল সে আমার কাছে বলছে যে নূর এইটা কি আপনারা চেয়েছিলেন? আমার এক রিলেটিভ সে বলছে যে তার প্রতিষ্ঠানের জন্য 5 কোটি টাকা চাঁদা চাচ্ছে, এই পরিবর্তন কি আপনারা চেয়েছিলেন? এইটা কারা করছে? এগুলো কিন্তু রাজনৈতিক আশ্রয়ে করছে কিংবা রাজনৈতিক দলের পরিচয়ে করছে। এখন আমরা কোনো রাজনৈতিক দল, গণ অধিকার, বিএনপি, জামায়াত, এনসিপি, কোনো রাজনৈতিক দল কিন্তু এগুলো সমর্থন করছি না। প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছি যে যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে পুলিশ কিংবা প্রশাসন তো এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাওয়ার কথা না, তাদেরকে একটা শক্ত পদক্ষেপ নিতে হবে। কিন্তু আবার আমরা দেখেছি ব্যবস্থা নেওয়ার ফলে কি হচ্ছে, থানা ভেঙে ছাড়িয়ে দিচ্ছে, থানায় গ্রাউ করে। ইতিমধ্যে সেটা জামাতেরও গাজীপুরের এক জায়গায় নাম এসেছে, বিএনপির পাটগ্রাম সহ বিএনপি নেতাকর্মীদের দু এক জায়গায় নাম এসেছে। তাহলে বিএনপি জামাতের মতো বড় দলের নেতাকর্মীদের যদি এরকমের কর্মকাণ্ড মানুষ দেখে, অন্যরা তো এনকারেজ হবে। তাই আমি মনে করি যে বর্তমানে যে আপনার এই চাঁদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আজকে চট্টগ্রামের ইপিজেড বলেন, গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন, নারায়ণগঞ্জের এলাকা বলেন, সমস্ত বিশেষ করে এই শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি এবং আধিপত্য বিস্তার বাড়ছে। যৌথ বাহিনী নামলে তো সমস্যা নেই, যৌথ বাহিনী তো আমাকে মারবে না, আমাদের ছাত্রকে মারবে না, যারা নিরীহ নিরাপরাধ সাংবাদিককে তো আপনার ধরবে না। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে, আমার ধারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে। এর পাশাপাশি আমরা আরেকটা কথা বলছিলাম যে এখন তো স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নাই, সিটি কর্পোরেশনের মেয়র নাই, কাউন্সিলর নাই, উপজেলার চেয়ারম্যান নাই। তাহলে এই উপজেলা চেয়ারম্যানের যে কাজটা, এই কাজটা কে করতো? ইউনো করতেছে। ইউনোকে অমুক দল যে আপনার প্রভাব দেখাচ্ছে যে আমরা গণ অভ্যুত্থানের লোক, আপনি এই কাজ করতেছেন, আমরা জানি না, আমাদের খবর নাই। এইভাবে অনেকে কিন্তু গিয়ে সেখানে একটা প্রভাব দেখানোর চেষ্টা করছে, যার ফলে ইউনো কখনো একটা দল চাপ দিলে ওইদিকে যায়, আরেকটা দল চাপ দিলে এইদিকে আসে। তাহলে সেখানে যদি একটা নির্বাচিত প্রতিনিধি থাকতো, তাহলে ইউনো বুঝতো যে না, আমার নির্বাচিত জনপ্রতিনিধি সে, তার মাধ্যমে এই কাজগুলো করতে হবে। যেই কারণে আমরা বলছিলাম যে জাতীয় নির্বাচন কখন হয় এটা তো আমরা এখনো বুঝতেছি না, কারণ এই সংস্কারের প্রশ্নে একটা ঐক্যমত্যে অগ্রগতি না হলে তো জাতীয় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। তারপর জাতীয় নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করার জন্য একটা সময় দরকার। তো জাতীয় নির্বাচন সেটা ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারিতে হোক, কিংবা এপ্রিলে হোক, কিংবা প্রধান উপদেষ্টার ঘোষিত ডেট যেটা আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর টু জুন, যে সময় হোক আমাদের আপত্তি নাই। কিন্তু আমরা বলছি যে জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় পর্যায়ে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে, এটা আমাদের দাবি জানিয়েছে। এখন এইটা নিয়ে আসলে বিরোধিতা অনেকে দ্বিমত পোষণ করছে। আমি মনে করি এখানে দ্বিমত পোষণের কোনো জায়গা নাই, কারণ অনেকে বলছে যে স্থানীয় নির্বাচন আর একটা বিশাল কর্মযোগ্য, এইটা হলে খুনোখুনি, হানাহানি, মারামারি বাড়বে। স্থানীয় নির্বাচনটা তো নির্বাচনের পরে হলেও হবে। সুতরাং এই অন্তর্বর্তী সরকার যাদেরকে আমরা এই আপনার জাতীয় নির্বাচন, সরকার পরিবর্তনের মতো একটা জাতীয় প্রেক্ষাপটের দায়িত্ব দিচ্ছি, তাদের উপরে যদি স্থানীয় নির্বাচনে আস্থা না রাখতে পারি, সেটা বোধহয় আমার দুঃখজনক। যাই হোক, আপনাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমি চলমান পরিস্থিতিতে অনেকে দু একটি প্রশ্ন লিখে দিয়েছেন, আশা করি উত্তর পেয়েছেন, এবং আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।